যতটা সাহস নিয়ে শাড়ি পরেছিল ঠিক ততটাই লজ্জা লাগছে তার। জীবনে কখনো কোনো ছেলের সামনে নিজেকে আবেদনময়ী সাজানোর চেষ্টা করেনি। লজ্জায় ঘুরে অন্যদিকে তাকালো সে। সাথে সাথে পরবর্তী ঝটকাটা খেলো পরশ। স্পর্শের চুলগুলো অনেক লম্বা। এতদিন ক্লিপ দিয়ে চুলগুলো বাঁধা থাকায় তার মাথার উপর ওড়না রাখার জন্য খেয়াল না হলেও আজ শাড়ির সাথে খোলা চুলগুলো যেন এক পশলা বৃষ্টি নামিয়ে দিল পরশের হৃদয়। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো। আর একটু খেয়াল করতেই মেজাজটা গেল বিগড়ে। চুলগুলো কি সুন্দর কালো, অথচ নিচের দিকে প্রায় আঙুল পাঁচেক বাদামি রং করা। কি দরকার ছিল এমন ঘোড়ার লেজের মতন করার? কিন্তু তারপরেও পরশ মনে মনে সিদ্ধান্ত হাঁটল, বিয়ের পরে অজস্র চুল কালো করার অর্নামেন্টস মাখাবে। তাতেও যদি কাজ না হয় তবে ওই চুলটুকু কেটেই ফেলবে। পরবর্তীতে আবার লম্বা হয়ে যাবে। কোথায় হারালেন নেতামশাই? হুঁশ ফিরল পরশের, কিন্তু ধরা দিল না। বলল, কোথাও না, চলো হাঁটি। হাঁটতে লাগলো দুজন, বলতে লাগলো কথা। রাস্তার দুই ধারে অজস্র খোলা খাবারের দোকান বসেছে। ফুচকার দোকান চোখে পড়তেই দাঁড়িয়ে পড়ল স্পর্শী। পরশের দিকে তাকিয়ে দাঁত কেলালো। পরশ হতভম্ব হয়ে গেল। মাঝে মধ্যে এই মেয়ের হাসি দেখে ভীষণ ভয় লাগে তার। যেন মনে হয় সে এক অবলা নারী, আর স্পর্শী কোনো বখাটে ছেলে। ভাবনাটা কাল্পনিক হলেও বাস্তবে স্পর্শী মাঝে মধ্যে বখাটে ছেলেদের মতো করে হাসে পরশের সামনে। নেতামশাই, প্রেম করতে আসছেন ভালো কথা, পকেটে আছে তো? পরশ প্রথমবার না বুঝলেও পরক্ষণে স্পর্শীর কথায় প্যাঁচ বুঝে ফেলল। বলল, তুমি কি কিছু খাবে? এটা আবার বলা লাগে নাকি? চলুন, ফুচকা খাবো। পরশ পাশের দোকানটার দিকে চাইলো, পরক্ষণেই নাক সিটকালো। বলল, ইয়াক স্পর্শিয়া, তুমি এই সব খাবার খাও? এর থেকে কোনো রেস্টুরেন্টে চলো। এই সব আনহেলদি খাবার খাওয়ার কোনো দরকার নেই। ভুরু কোঁচকালো স্পর্শী। পরশের থেকে খানিকটা দূরে সরে দাঁড়ালো। বলল, আপনি না খাওয়ালে খাবেন না, তাই বলে বাজে কথা বলছেন কেন? আর শুনুন, 3 বেলার 2 বেলাই আমি এইসব আনহেলদি রাস্তার খাবার খাই। আপনি এইসব টলারেট করতে পারলে করবেন, নাহলে আগে ভাগেই ভাগুন। স্তব্ধ হয়ে গেল পরশ। এ কেমন মেয়ে! সামান্য ফুচকার জন্য ব্রেকআপ! মুখে বলল, না না, তুমি খাও, চলো, বাট আমাকে জোর করবে না, আমি এইসব জীবনেও খাবো না। স্পর্শী নাক কুঁচকে এগিয়ে গেল ফুচকাওয়ালার দিকে। বলল, মামা, আপনি ফুচকা বানাতে থাকেন, আমি খেতে থাকি। যতক্ষণ আমার মুখ না থামে ততক্ষণ যেন আপনার হাতও না থামে। ক্লিয়ার? আর প্রচুর ঝাল দেবেন, কেমন? স্পর্শী খাচ্ছে। এই যাবৎ 10 প্লেট খাওয়া হয়ে গিয়েছে তার। আরও খেতে ইচ্ছে করছে তার, কিন্তু ব্যাটা ভীষণ ঝাল দিয়েছে। চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। শেষে বাধ্য হয়ে বারণ করলো আর না বানাতে। পরশ স্তব্ধ হয়ে তাকিয়ে রয়েছে স্পর্শীর দিকে। ভাগ্যিস মনে করে পাঞ্জাবের পকেটে ওয়ালেটটা এনেছিল, নইলে তো মান সম্মান এই জাবির ক্যাম্পাসেই লেপ্টে যেত একেবারে। বার কয়েক আশেপাশে তাকালো। দূরেই গাড়ি দেখা যাচ্ছে। বডিগার্ড দুজন এই দিকেই তাকিয়েছিল। পরশকে তাকাতে দেখেই অন্যদিকে ফিরে তাকালো। অস্বস্তিতে পড়ল পরশ। কি ভাবছে তারা? তাদের স্যারকে সামান্য একটা মেয়ে কতটা নাকানি চুবানি খাওয়াচ্ছে? স্পর্শী হাঁ করে 2 হাত দিয়ে মুখে বাতাস করছে। ঠোঁট দুটো নিজেদের লিপস্টিক হারিয়ে ঝালের চোটে লাল হয়ে গেছে। বার কয়েক মুখের ঝাল হওয়া লালা থুতু আকারে ফেলল স্পর্শী। বারবার ঠোঁট ভিজিয়ে ঝাল থেকে বাঁচতে চাইল স্পর্শী। পরশ ঠোক গেল। আশেপাশে তাকিয়ে নিজেকে সংযত করলো। হঠাৎই মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি চাপল স্পর্শীর। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো আইসক্রিমের দোকান খোলেনি। তারপরেও পরশকে উত্তেজিত করে চালানোর জন্য জোরে জোরে বলতে লাগলো, আইসক্রিম খাবে? আইসক্রিম খাবো। আইসক্রিম আনুন, এক্ষুনি আনুন গো, আমি মরে গেলাম, বড্ড ঝাল লেগেছে। পরশ চকিতে আশপাশে তাকালো। কোথাও কোনো আইসক্রিমের স্টল নেই। থাকলেও সেটা একদম জয়বাংলা গেটের পাশে।
স্পর্শী থেকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, বেশি ঝাল লাগছে? দ্রুত মাথা নাড়ালো স্পর্শী। বলল, আরে হ্যাঁ, যেখান থেকে পারুন আমায় আইসক্রিম এনে দিন। নেতামশাই, ভীষণ ঝাল লেগেছে, খুব ঝাল। ঠান্ডা কিছু লাগবে? বলেই পরশের অসহায় মুখের দিকে তাকালো সে। পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইলো। স্পর্শী প্রচুর ঝাল খায়। এটা নয় যে এখন ঝাল লাগছে না, যতই ঝাল লাগুক সেটা সহ্যের মধ্যে। কিন্তু পরশকে জ্বালানোর জন্যই এমন ছটফট করছে সে। থমকে দাঁড়িয়ে পড়ল পরশ। যে স্পর্শের শয়তানি হাসিটা দেখতে পেয়েছে সে, তাকে যে জ্বালানোর জন্যই এমনটা করছে সেটা স্পষ্ট। নিজেও ঠোঁট কামড়ে হেসে দিল। তারপর স্পর্শের কাছে গিয়ে বলল, দেখো, এই মুহূর্তে আমি তোমায় আইসক্রিম খাওয়াতে পারবো না, তবে সেম কোয়ালিটির ঠান্ডা অন্য কিছু খাওয়াতেই পারি, যা খেলে 100% শিওর তোমার ঝাল কমে যাবে। তড়িৎ গতিতে স্পর্শী বলল, কি, চুমু খাবে নাকি? স্পর্শী থমকালো। কথাটা মস্তিষ্কে হানা দিতেই লজ্জা অস্বস্তি হানা দিল তীব্রভাবে। লজ্জায় মুখটা নীল হয়ে গেল। অন্যদিকে তাকিয়ে হাঁসফাঁস করতে লাগলো। পরশ ঠোঁট কামড়ে হাসছে। স্পর্শী নিজের উপরে ধিক্কার জানাচ্ছে। এই চুমু টুমু নিয়ে কত মজা করেছে সে, অথচ আজকে এত লজ্জা লাগছে কেন? লজ্জায় মাথা তুলতেও পারছে না স্পর্শী। এরই মধ্যে ধুলো উড়িয়ে শোঁ শোঁ করতে করতে 3টা মাইক্রো থামলো স্পর্শী ও পরশের সামনে। সাময়িকভাবে পরিচিত গাড়ি দেখে ভ্রু কুঁচকে ফেলল পরশ। প্রথম গাড়ি থেকে নেমে আসছে শোভম সর্দার, সাথে তার অন্যান্য চাচাতো ভাইরাও আছে। বিরোধী দলের নেতা শোভম সর্দারকে দেখা মাত্রই রাইফেল হাতে ছুটে এলেন বডিগার্ড দুজন। পরশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে বন্দুক তাক করলেন শোভম সর্দারের দিকে। শোভম সর্দার ক্রুদ্ধ চোখে এগিয়ে এসে স্পর্শীর হাত ধরল, টেনে নিয়ে গাড়িতে বসালো। পরশ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। শোভম যাওয়ার আগে পুনরায় পরশের সামনে এলো, ক্রুদ্ধ চোখে দাঁতে দাঁত পিষে বলল, শত্রুতা রাজনৈতিকভাবে, কিন্তু খবরদার আমার বোনের দিকে নজর দিলেও তোর চোখ আমি গেলে দেব, সাবধান। স্পর্শীর আশেপাশেও যেন তোকে না দেখি। পরক্ষণেই শোঁ শোঁ করে ধুলো উড়িয়ে চলে গেল গাড়ি 3টি। স্তব্ধ হয়ে সেদিকে তাকিয়ে রইল পরশ। স্পর্শী আর সোহম সর্দারের বোন। উফস! বুকের ভিতরটা কিছু হারানোর আশঙ্কায় ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এমপি সাহেব, খাইবেন না? সময় তো প্রায় শেষ হয়ে গেল, এরপর তো আর খাবার পাইবেন না। হাবিলদারের কণ্ঠের রেশ কানে যেতেই ভাবনা থেকে বেরিয়ে এলো পরশ শিকদার। চোখটা ঝাপসা হয়ে গেছে। বাম হাত দিয়ে চোখটা মুছে নিল। তারপর তাকালো হাবিলদারের দিকে। বলল, হ্যাঁ যাচ্ছি। পাশ ফিরে স্টিলের থালাটা হাতে নিল। তারপর ছোট্ট দরজাটা দিয়ে নুয়ে বেরিয়ে গেল জেলের বাইরে। লাইনের মানুষ কমে এসেছে অনেক। তার সিরিয়াল আসতেই থালা পাতল। গরম ভাতের উপর গরম ঝোল পড়তেই তরতর করে গরম হয়ে উঠল স্টিলের থালাটি। হাত প্রায় পুড়েই আসছে। তড়িঘড়ি করে আবারও নিজের জন্য বরাদ্দকৃত কুঠুরিতে এলো। ফ্লোরের উপর থালাটা রেখে বার কয়েক হাত ঝাড়া দিল। আবারও নতুন করে ফোসকা পড়ে গিয়েছে। ভাতের দিকে চাইতেই পুনরায় বৃতৃষ্ণা এলো। পোল্ট্রির মুরগির মধ্যে মুগ ডাল আর আলু দিয়ে ঝোল করে রান্না করেছে জেলের কর্মচারীরা। সপ্তাহে 2 দিন মাংস খাওয়া। এই হলো সেই মাংস। উপর মহলে খবর যায় আসামিদের সপ্তাহে 2 দিন মাংস, ডাল আর সবজি খাওয়ায়। পাতের ছোট্ট মাংসের টুকরোর দিকে পরশ একবার তাকালো। সাদা থকথকে টুকরোর দিকে তাকাতেই বৃতৃষ্ণা এলো, কিন্তু গ্রাহ্য করল না। গত 4 বছরে এরকম খাবার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। বুক চিরে হাহাকার বেরিয়ে এলো। কিছু বিশ্বাসঘাতক, কিছু স্বার্থপর আর বিষাক্ত মানুষের জন্য জীবন আজ 4 বছর ধরে জেলের ঘানি টানছে। থমথমে সর্দার বাড়ি। প্রত্যেকটা সদস্য আতঙ্ক ভরা মুখে তাকিয়ে আছে শামসুল সর্দারের মুখের দিকে। সামনেই সোফার এক কোনায় নির্লিপ্ত বসে রয়েছে স্পর্শী। মাথাটা ভীষণ বিগড়ে আছে। বলা নেই কওয়া নেই, হুট করে অধিকার দেখিয়ে টেনে সেই ঢাকা থেকে নিয়ে এসেছে। আশ্চর্য! গত বছর বড় ভাই নামক এই লোক বাবার সাথে গিয়েছিল সাভার তাকে দেখতে।
খুব ভালো করে চেনা তো দূর, কখনো কথা বলেছে কিনা তাও সন্দেহ।